আমার জন্মদিনে আমি অনাথালয়ে খাবার বিতরণ করতে গিয়েছিলাম। সেখানে এক কোণে বসে থাকা একটা মেয়ে শিশু আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি ওর কাছে গেলাম এবং স্নেহ করে ওর মাথায় হাত রাখলাম, তো ও ধীরে করে আমার শার্টের হাতা উপরে তুলে দিল আর আমার হাতে থাকা জন্মগত দাগটা দেখে এমন কিছু বলল যে আমার গা শিউরে উঠল। আমার নাম নবনীত এবং আমি শহরের সবচেয়ে ধনী ও সম্মানিত ব্যবসায়ী অরবিন্দ কমলের একমাত্র ছেলে। আমার জীবন বাইরে থেকে স্বপ্নের মতোই মনে হয়। ধন, খ্যাতি আর সম্মান, এই তিনটেই আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। লোকজন আমার বাবার উদাহরণ দেয়। অরবিন্দ সাহেব শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি ঈশ্বর ভক্ত ও সহৃদয় মানুষও, যিনি শহরের অর্ধেক অনাথালয় আর হাসপাতালের খরচ নিজের পকেট থেকে চালান। আমি ছোটবেলা থেকেই বাবাকে নিজের আদর্শ মনে করে এসেছি। তার ব্যক্তিত্বের গাম্ভীর্য আর তার শৃঙ্খলা আমাকে সবসময় প্রভাবিত করেছে। যদিও তিনি আমার সঙ্গে খুব বেশি মিশে কথা বলতেন না এবং আমাদের মধ্যে সবসময় একটা সম্মানজনক দূরত্ব ছিল, তবুও আমি জানি তিনি আমাকে ভালোবাসেন। আমার মা মারা গিয়েছিলেন যখন আমি খুব ছোট, তাই আমি বাবাকেই মা আর বাবা দুই রূপে দেখেছি। তিনি দ্বিতীয় বিয়ে করেননি এবং নিজের পুরো জীবন আমার লালন পালন আর নিজের ব্যবসার জন্যেই উৎসর্গ করে দিয়েছেন। আজ আমার ২৫তম জন্মদিন ছিল এবং পরিস্থিতি অনুযায়ী বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে শহরের বড় বড় লোকজনকে আমন্ত্রণ জানানো ছিল। কিন্তু আমার মন এই বানানো মহফিলগুলো থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। প্রতি বছর সেই একই মিথ্যে হাসি আর স্বার্থপর মানুষের উপহার গ্রহণ করা আমার কাছে বোঝা মনে হতো। তাই এবার আমি ঠিক করলাম যে আমি আমার জন্মদিনের শুরুটা কোনো ভালো কাজ দিয়ে করব। আমি ভাবলাম, কেননা শহরের এই প্রাচীন অনাথালয় কৃপা ছায়াতে গিয়ে সেখানে বাচ্চাদের সঙ্গে সময় কাটাই এবং তাদের খাবার খাওয়াই, যার ট্রাস্টি স্বয়ং আমার বাবা। আমি সকাল সকাল নিজের কর্মচারীদের বলে সেরা খাবারের ডিব্বা আর উপহার প্যাক করালাম এবং বাবাকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ তখন তিনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিলেন আর আমি তার কাজে বাধা দিতে চাইনি। গাড়ি চালাতে চালাতে আমার মুড খুবই ভালো ছিল। আবহাওয়াও তখন মনোরম হয়ে উঠেছিল এবং ঠান্ডা হাওয়া বইছিল, যা আমার ইচ্ছেটাকে আরও দৃঢ় করে দিচ্ছিল। অনাথালয়টা শহরের পাড়াগুলোর বাইরে একটা পুরনো কিন্তু বিশাল ইমারতে ছিল। যখন আমি সেখানে পৌঁছলাম, গেটে থাকা চৌকিদার আমার গাড়ি চিনে ফেলল এবং সঙ্গে সঙ্গে গেট খুলে দিল, কারণ সেটা আমার বাবার গাড়ি ছিল। আমি ভিতরে ঢুকতেই সেখানে একটা অদ্ভুত রকমের বিষণ্ণ পরিবেশ লাগল। যদিও ইমারতটা খুব বড় ছিল, কিন্তু দেয়ালের প্লাস্টার খসে পড়েছিল এবং জায়গায় জায়গায় স্যাঁতসেঁতে দাগ ছিল। উঠোনে কয়েকটা বাচ্চা খেলছিল। তাদের জামাকাপড় ময়লা ছিল না, তবে খুব পুরনো লাগছিল। আমাকে দেখে অনাথালয়ের ইনচার্জ শিরোজা কুমারী তার চেয়ার থেকে উঠে বাইরে এলেন। তিনি দেখতে কড়া আর রূঢ় স্বভাবের মহিলা মনে হচ্ছিলেন, কিন্তু আমাকে দেখতেই তার মুখে একটা বানানো হাসি চলে এলো। আরে নবনীত ছেলে, তুমি এখানে? অরবিন্দ সাহেব তো আসেননি? তিনি এদিক ওদিক তাকিয়ে একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন। তার এই প্রশ্নটা আমার কাছে অদ্ভুত লাগল, যেন তিনি বাবার আশা নিয়ে ভয় পাচ্ছেন এবং হয়তো আশা করছিলেন বাবাও সঙ্গে থাকবেন। আমি হাসি দিয়ে উত্তর দিলাম, না, আমি আজ একাই এসেছি। আজ আমার জন্মদিন আর আমি বাচ্চাদের সঙ্গে খেতে চাই। এটা শুনে তার মুখে স্বস্তি ফুটে উঠল এবং তিনি সঙ্গে সঙ্গে বাচ্চাদের হলের মধ্যে জড়ো হতে আদেশ দিলেন। হলের ভেতরে পুরনো ত্রিপল পাতা ছিল আর দেয়ালে কয়েকটা ছবি টাঙানো ছিল। বাচ্চারা সারি করে বসে পড়ল। তাদের চোখে খাবারের ক্ষুধা আর উপহারের লোভ পরিষ্কার দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমার বুকটা ভরে উঠল। আমরা কত খাবার নষ্ট করি, আর এই নিষ্পাপ বাচ্চাগুলো একবেলার বিরিয়ানির জন্য কতটা অস্থির। আমি নিজের হাতে খাবারের ডিব্বাগুলো বিলি করতে শুরু করলাম। প্রতিটা বাচ্চা ডিব্বা নিয়ে ধন্যবাদ আঙ্কেল বলছিল আর সঙ্গে সঙ্গে খেতে শুরু করছিল। শিরোজা কুমারী আমার পাশে পাশে ঘুরছিলেন আর লাগাতার আমার আর আমার বাবার প্রশংসা করে যাচ্ছিলেন। অরবিন্দ সাহেব তো ফেরেস্তার মতো মানুষ। উনি এই অনাথালয়টাকে টিকিয়ে রেখেছেন, না হলে এটা তো বহু আগেই বন্ধ হয়ে যেত। তার অতিরিক্ত তোষামোদ আমার ভালো লাগছিল না, তাই আমি তাকে বললাম, আপনি অফিসে বসুন, আমি নিজেই বাচ্চাদের কাছে যাব। তিনি একটু ইতস্তত করে চলে গেলেন। আমি বাচ্চাদের মাঝে মিশে গেলাম, তাদের সঙ্গে কথা বললাম, নাম জানতে চাইলাম। আমার ভেতরে এক অদ্ভুত আত্মিক শান্তি অনুভব হচ্ছিল। কিন্তু ঠিক তখনই হলের শেষ কোণায় আমার চোখ পড়ল। সেখানে একটা স্তম্ভের আড়ালে একটা মেয়ে শিশু চুপচাপ বসে আছে। সে অন্য বাচ্চাদের থেকে আলাদা এবং সে খাবারের ডিব্বাও নেয়নি।
তার বয়স হয়তো 7 কিংবা 8 বছর হবে। চুল এলোমেলো, পরনে একটা পুরনো ফ্রক, রং উঠে গেছে। কিন্তু যে জিনিসটা আমাকে টেনে নিচ্ছিল সেটা ছিল তার চোখ। বড় বড় কালো চোখ, যার ভেতরে শিশু সুলভতা নয়, বরং শতাব্দীর শূন্যতা আর এক অদ্ভুত রাগ ছিল। সে পলক না ফেলে আমার দিকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে প্রশ্নও ছিল, আবার ঘৃণাও ছিল। আমি অন্য বাচ্চাদের ছেড়ে ধীরে ধীরে তার দিকে এগোলাম। আমাকে আসতে দেখে সে না ভয় পেল না চোখ নামালো, বরং তার তাকানোর তীব্রতা আরও বেড়ে গেল। আমি তার সামনে হাঁটু গেড়ে বসলাম এবং খুব নরম গলায় জিজ্ঞেস করলাম, মা, তুমি খাবার নাওনি কেন? তোমার কি ক্ষুধা লাগেনি? সে চুপ করে রইল, শুধু আমার মুখটা পড়ার চেষ্টা করছিল। আমি দেখলাম তার হাতে একটা ভাঙা পুতুল ছিল, যেটাকে সে বুকের সঙ্গে চেপে ধরে রেখেছিল। আমি পকেট থেকে একটা চকলেট বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই নাও, এটা খুব মজাদার। সে আমার হাতের দিকে তাকালো, তারপর আমার চোখের ভেতর তাকিয়ে প্রথমবারের মতো তার ঠোঁট নড়ল। তোমার ভিক্ষা চাই না। তার আওয়াজ খুবই নিচু ছিল, কিন্তু তার ভেতরের ধারালো ভাবটা আমাকে চমকে দিল। 7 বছরের একটা মেয়ের মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে বললাম, এটা ভিক্ষা নয় মা, এটা তো উপহার, আজ আমার জন্মদিন। সে ব্যঙ্গের ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল। জন্মদিন? ধনী লোকেরা নিজেদের খুশি দেখানোর জন্য আমাদের মতো গরিবদের নিয়ে নাটক করতে আসে। এই কথাগুলো নিশ্চয়ই তার নিজের ছিল না, সে কোথাও থেকে শুনেছিল বা কেউ তাকে শিখিয়েছিল। আমি ধৈর্য ধরে তার মাথায় হাত রাখার জন্য ডান হাত বাড়ালাম। ঠিক তখনই আমার শার্টের হাতাটা একটু ওপরে সরে গেল এবং আমার কবজির একটু ওপরে থাকা সেই জন্মগত দাগটা পরিষ্কার দেখা গেল। দাগটা ছিল গাঢ় বাদামি রঙের, দেখতে ঠিক অর্ধচন্দ্রের মতো। এই দাগ আমাদের পরিবারের অনেকেরই ছিল। আমার বাবার হাতেও একেবারে এমনই দাগ আছে। দাদি বলতেন এটা আমাদের বংশের পরিচয়। মেয়েটার চোখ হঠাৎ করে সেই দাগের উপর আটকে গেল। তার মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। চোখের ঘৃণা ভয়ে বদলে গেল, আর তারপর এক অদ্ভুত চেনার ঝিলিক ফুটে উঠল। সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আমার হাত চেপে ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা ছিল। সে দ্রুত আমার হাতার অংশ আরও ওপরে তুলল আর নিজের আঙুল দিয়ে সেই দাগটা ছুঁয়ে দেখল, যেন নিশ্চিত হতে চাইছে দাগটা সত্যি কিনা। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তার ধরা খুব শক্ত ছিল। সে সেই দাগের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই দাগ, এটা তো ওনারই। আমি বুঝতে পারলাম না, কার? আমি বললাম, মা, এটা আমার জন্মগত দাগ। সে মাথা তুলে আমার চোখের দিকে তাকালো, তার চোখে তখন জল টলমল করছিল। তুমি মিথ্যে বলছ, সে কাঁপা গলায় বলল। এই দাগ শুধু তোমার নয়, এই দাগটা সেই বড় সাহেবের হাতেও আছে, যিনি রাতের অন্ধকারে এখানে আসেন। এই কথাটা শুনে আমার বুক ধক করে উঠল। অনাথালয়ের লোকেদের কাছে বড় সাহেব মানে একজনই, ট্রাস্টি, অর্থাৎ আমার বাবা অরবিন্দ কমল। কিন্তু বাবা তো এখানে শুধু সরকারি পরিদর্শনের সময় দিনের বেলাতেই আসেন। রাতের অন্ধকারে তুমি কার কথা বলছো? আমি গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম। কে আসে এখানে রাতে? মেয়েটা এদিক ওদিক তাকালো, যেন ভয় পাচ্ছে কেউ শুনে ফেলবে। তারপর খুব নিচু গলায় বলল, ওই মানুষটা যে নিজেকে ফেরেশতা বলে, যার ছবি বাইরে অফিসে টাঙানো আছে, সে আমার মায়ের কাছে আসে। আমার গা শিউরে উঠল। বাইরে অফিসে তো শুধু বাবারই ছবি আছে। এই মেয়েটা কি বলছে? বাবা কি সত্যিই এখানে আসেন? যদি আসেন তাহলে কেন? আর ওর মা কে? তোমার মা কোথায়? আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম। ওইখানেই। সে দেওয়ালের দিকে ইশারা করল, একটা বন্ধ ঘরের দিকে, যেখানে কারোর যাওয়ার অনুমতি নেই। ওকে ওখানেই বন্দি করে রাখা হয়েছে, আর যখন ওরা আসে তখন আমাকে বাইরে বের করে দেয়। সে থেমে গিয়ে বলল, আমি ওদের হাতেও এই দাগ দেখেছি, যখন ওরা আমাকে ধাক্কা দিচ্ছিল। আমার মাথা ঘুরতে লাগল। এটা অসম্ভব। আমার বাবা গীতা পাঠ করেন, একজন নেক মানুষ, তিনি এমন কাজ করতে পারেন না। নিশ্চয়ই এই মেয়েটার ভুল হয়েছে, অথবা সে মিথ্যে বলছে। আমি নিজেকে সামলে বললাম, দেখো মা, তুমি হয়তো ভুল বুঝছ, আমার বাবা এমন মানুষ নন। মেয়েটা হঠাৎ করে আমার হাত ছুঁড়ে ফেলে দিল। সব পুরুষ একই রকম, তুমিও ওরই ছেলে, তাই তোমার হাতেও এই অভিশপ্ত দাগ আছে। তার কণ্ঠে এতটা ঘৃণা ছিল যে আমি কেঁপে উঠলাম। আমি আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে শিরোজা কুমারীর কঠিন আওয়াজ ভেসে উঠল। গীতা, তুই এখানে কি করছিস? তিনি দ্রুত আমাদের দিকে এগিয়ে এলেন এবং গীতাকে হাত ধরে টেনে তুললেন। আমি তোকে বলেছিলাম না অতিথিদের বিরক্ত করতে না? চলো, নিজের ঘরে যাও।
গীতা যেতে যেতে আমার দিকে তাকিয়ে রইল, তার চোখে প্রশ্ন ছিল, যেন সাহায্য চাইছে। শিরোজা কুমারী জোর করে তাকে সেখান থেকে সরিয়ে নিলেন। তারপর আমার দিকে ঘুরে কৃত্রিম হাসি দিয়ে বললেন, সরি নবনীত ছেলে, এই মেয়েটা একটু মানসিকভাবে অসুস্থ, উল্টোপাল্টা কথা বলে। মায়ের মৃত্যুর পর থেকে ও ট্রমায় আছে, ওর চিকিৎসা করাচ্ছি। আমি বললাম, কিন্তু ও তো বলছিল ওর মা এখানেই আছে। এক মুহূর্তের জন্য শিরোজা কুমারীর মুখ সাদা হয়ে গেল। তারপর দ্রুত নিজেকে সামলে বললেন, আমি তো বললাম না ও পাগল। ওর মা ৩ বছর আগে মারা গেছে। ও যে কোনো মহিলাকেই নিজের মা আর যে কোনো পুরুষকে নিজের বাবা ভাবে। আমরা ওর চিকিৎসা করাচ্ছি। তার কথার ভেতরের আতঙ্ক আমার চোখ এড়াল না। আর গীতা যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ওটা কোনো পাগলের দৃষ্টি ছিল না। সে দাগটা পরিষ্কার চিনেছিল। আর যদি সে পাগলই হতো, তাহলে কি করে জানত যে বড় সাহেবের হাতেও একই দাগ আছে? দাগটা তো সাধারণত শার্টের হাতার নিচে ঢাকা থাকে। বাবা সবসময় পুরো হাতা শার্টই পরেন। তাহলে গীতা সেই দাগ দেখল কি করে? সন্দেহ আর অস্বস্তির মেঘ আমার মনে ঘনাতে লাগল। আমি শিরোজা কুমারীর সঙ্গে আর তর্ক করলাম না, কারণ বুঝে গিয়েছিলাম যদি সত্যি কিছু লুকানো থাকে তাহলে তিনি সহজে বলবেন না। আমি সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমার মন পড়ে রইল ওই হলের শেষ কোণায়। গাড়িতে বসে দেখি আমার হাত কাঁপছে। আমি হাতা তুলে সেই দাগটার দিকে তাকালাম, যেটাকে এতদিন আমি নিজের সৌভাগ্যের চিহ্ন ভেবেছিলাম। কিন্তু আজ সেটা আমার কাছে একটা কলঙ্কের মতো লাগছিল। আমি গাড়ি স্টার্ট করলাম আর বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু এখন আর আমার মুড ভালো ছিল না। আমার মনে বারবার একটাই ছবি ঘুরছিল, গীতার শূন্য চোখ আর তার বলা সেই কথা, তোমার হাতেও এই অভিশপ্ত দাগ আছে। বাড়ি পৌঁছে আমি সোজা নিজের ঘরে চলে গেলাম। পার্টির প্রস্তুতি তুঙ্গে ছিল, কিন্তু এখন আমার কোনো কিছুর প্রতি আগ্রহ ছিল না। আমি বাবার ঘরের দিকে তাকালাম। তিনি তখনও ফেরেননি। আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। সন্ধেবেলা বাবা বাড়ি ফিরলেন। তাকে দেখে মনে হলো তিনি খুব ক্লান্ত। আমি তার কাছে গিয়ে নমস্কার করলাম। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, জন্মদিনের শুভেচ্ছা নবনীত। সকালে তোমাকে শুভেচ্ছা জানাতে পারিনি, কাজের চাপ খুব বেশি ছিল। তার গলায় সেই চেনা স্নেহই ছিল, কিন্তু আজ সেটা আমার কাছে আলাদা লাগছিল। আমি সবসময়কার মতো তার কবজির দিকে তাকালাম, যেটা কাফওয়ালা হাতার নিচে ঢাকা ছিল। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো তার হাতা তুলে দেখি সেই দাগটা এখনও আছে কিনা, কিন্তু নিজেকে থামালাম। এটা অযৌক্তিক ভাবনা ছিল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি কৃপাছায়া অনাথালয়ে শেষ কবে গিয়েছিলেন? আমার এই হঠাৎ প্রশ্নে তিনি থমকে গেলেন। টাই একটু ঢিলে করে আমার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার চোখে সতর্কতার ছাপ ফুটে উঠল। কেন, সব ঠিক তো? তুমি কি সেখানে গিয়েছিলে? প্রশ্নটা সাধারণ ছিল, কিন্তু গলার স্বরটা ছিল যাচাই করার মতো। আমি বললাম, জি, আমি আজ সকালে গিয়েছিলাম বাচ্চাদের খাবার খাওয়াতে। ওখানকার অবস্থা খুব ভালো নয়। আমার মনে হলো আপনি হয়তো অনেক দিন সেখানে যাননি। বাবা গভীর নিঃশ্বাস নিয়ে চেয়ারে বসে পড়লেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। ব্যস্ততা এত বেড়ে গেছে যে সেখানে যাওয়ার সময়ই পাই না। সবকিছু শিরোজা কুমারীর ওপর ছেড়ে দিয়েছি। ওখানে সব ঠিকই ছিল তো? কোনো সমস্যা হয়নি? তিনি আমার দিকে তাকাচ্ছিলেন না, টেবিলে রাখা ফাইলগুলো গুছাচ্ছিলেন। এই শরীরী ভাষা আমি লক্ষ্য করছিলাম। মানুষ কিছু লোকলে এমনই করে। আমি বললাম, না, সব ঠিকই ছিল, শুধু একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, নাম গীতা। ইচ্ছে করেই নামটা নিলাম। বাবার হাত ফাইলের ওপর থেমে গেল। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর তিনি স্বাভাবিক হবার চেষ্টা করে বললেন, গীতা? হ্যাঁ, হয়তো নতুন কোনো মেয়ে হবে। ওখানে তো অনেক বাচ্চা, সব নাম মনে থাকে না। যাও, এখন তৈরি হও, অতিথিরা আসতে শুরু করবে। তিনি কথাটা শেষ করে আমাকে চলে যেতে ইশারা করলেন। কিন্তু ওই এক মুহূর্তের থেমে যাওয়াই আমাকে সব বুঝিয়ে দিয়েছিল। তিনি গীতাকে চিনতেন। নামটা শুনেই তার শরীরে যে টান টান ভাবটা এসেছিল সেটা আমি স্পষ্ট অনুভব করেছিলাম। আমার সন্দেহ ধীরে ধীরে বিশ্বাসে বদলাতে শুরু করল। এই অনাথালয়ের দেয়ালের আড়ালে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যার সঙ্গে আমার বাবা, গীতা এবং হয়তো আমার নিজেরও সম্পর্ক আছে। পার্টির সময় আমার মন কোথাও ছিল না। লোকজন আমাকে অভিনন্দন জানাচ্ছিল আর আমি গীতার কথা ভাবছিলাম। বারবার মনে পড়ছিল শিরোজা কুমারীর ঘাবড়ে যাওয়া মুখ আর বাবার সেই প্রতিক্রিয়া। রাতে যখন সব অতিথি চলে গেলেন আর আমি একা নিজের ঘরে শুয়ে পড়লাম, তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারব না। আমাকে সত্যটা জানতে হবে, যতই তিক্ত হোক না কেন। যদি আমার বাবা সেই দেবদূত না হন যাকে আমি এতদিন ভেবেছি, তাহলে তিনি আসলে কে?
আর সেই দাগের সঙ্গে গীতার সম্পর্কই বাকি? এই প্রশ্নগুলোর ঘূর্ণি আমাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। আমি ঠিক করলাম পরদিন আবার সেখানে যাব, কিন্তু এবার দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে, যাতে নিজ চোখে দেখতে পারি সত্যিই কি বড় সাহেব সেখানে আসেন। এটা ছিল বিপজ্জনক সিদ্ধান্ত, কিন্তু সত্যের খোঁজ আমাকে টানছিল। আমি জানতাম না আমি কোন কাদায় পা দিতে যাচ্ছি, আর আমার হাতে থাকা এই দাগ আমাকে কোন পরিণতির দিকে নিয়ে যাবে। শুধু এটুকু জানতাম, আজকের জন্মদিনটাই ছিল আমার জীবনের শেষ শান্ত জন্মদিন, কারণ আগামীকাল থেকে আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যার শিরোনাম বিশ্বাসঘাতকতা। রাত 2টো বেজে গেছে। আমার বিলাসবহুল বেডরুমটা তখন কারাগারের মতো লাগছিল। নরম গাদি আর বিছানায় শুয়েও যেন কাঁটা বিঁধছিল। চোখে ঘুম নেই, আর মনের ভেতর বারবার ভেসে উঠছিল গীতার সেই শূন্য চোখ আর তার কথা, তোমার হাতেও এই অভিশপ্ত দাগ আছে। আমি পাশ ফিরিয়ে জানালার বাইরে তাকালাম। পুরো শহর নিঃশব্দে ঘুমিয়েছিল, কিন্তু আমার ভেতরে ঝড় বইছিল। আমি বাবাকে চিনি, তিনি আমার আদর্শ, যিনি আমাকে মা আর বাবার ভালোবাসা দুটোই দিয়েছেন। তিনি কি সত্যিই এত বড় ভণ্ড হতে পারেন? তিনি কি নিজের সন্তানকে অনাথালয়ে ফেলে দিতে পারেন? হৃদয় বলছিল অসম্ভব, কিন্তু মস্তিষ্ক গীতার বিশ্বাস আর শিরোজা কুমারীর আতঙ্ক ইগনোর করতে পারছিল না। আমি জানতাম নিজের চোখে সত্য না দেখতে পর্যন্ত আমি শান্তি পাব না। আমি সিদ্ধান্ত নিলাম আমি এই মুহূর্তেই সেখানে যাব। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠলাম। পুরো বাড়ি নিস্তব্ধ। পায়ের আঙ্গুলে ভর দিয়ে সিঁড়ি নামলাম আর গ্যারেজের দিকে এগোলাম। নিজের গাড়ির বদলে ড্রাইভারের পুরনো মোটরসাইকেলের চাবি নিলাম, কারণ গাড়ির শব্দে পাহারাদার জেগে যেতে পারে, কিন্তু মোটরসাইকেলটা আমি নীরবে ঠেলে বাইরে নিয়ে যেতে পারব। রাতের ঠান্ডা বাতাস মুখে লাগছিল, কিন্তু শরীরের ভেতর অদ্ভুত একটা উত্তাপ ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে বাইক স্টার্ট করলাম এবং সেই রাস্তায় চললাম যে রাস্তায় সকালে আমি একজন প্রভাবশালী মানুষ হয়ে গিয়েছিলাম, আর এখন যাচ্ছিলাম এক ভিখারির মতো। রাস্তা ফাঁকা ছিল। স্ট্রিট লাইটের ম্লান আলোয় গাছের ছায়াগুলো লম্বা আর ভয়ঙ্কর লাগছিল। প্রায় আধ ঘন্টা পরে আমি সেই পুরনো অনাথালয়ের সামনে পৌঁছলাম। রাতের অন্ধকারে ইমারতটা আরও বেশি জীর্ণ আর বিষণ্ণ লাগছিল। আমি বাইকটা এক গলিতে লুকিয়ে রেখে পায়ে হেঁটে দেওয়াল ঘেঁষে এগোলাম। মূল গেটে পাহারাদার ছিল, তাই সেদিক দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল। আমার মনে পড়ল ইমারতের পেছনের দিকে দেওয়ালের একটা অংশ ভাঙা ছিল, যেখানে সকালে কয়েকটা পথ কুকুরকে ঢুকতে দেখেছিলাম। আমি সেদিকে গেলাম এবং ভাঙা অংশ দিয়ে খুব সাবধানে ভেতরে ঢুকে পড়লাম। শুকনো পাতার ওপর জুতোর শব্দ হতেই আমি চমকে থেমে গেলাম, কিন্তু চারদিকে কেউ ছিল না। চারপাশে গভীর নীরবতা, শুধু দূরে কোথাও একটা কুকুরের ডাক ভেসে আসছিল। আমি গভীর শ্বাস নিয়ে ইমারতের পেছনের সেই অংশের দিকে এগোলাম যেখানে গীতা ইশারা করেছিল। মূল ভবন থেকে একটু আলাদা জায়গা ছিল সেটা। চারদিকে আগাছা জন্মেছিল, যেন কেউ এখানে আসে না। আমি ছাড়ার মতো দেওয়াল ঘেঁষে এগোচ্ছিলাম। হৃৎস্পন্দন এত জোরে হচ্ছিল যে নিজের কানে শুনতে পাচ্ছিলাম। শেষমেশ আমি এমন একটা ঘরের কাছে পৌঁছলাম যার জানালা দিয়ে খুব ক্ষীণ আলো বেরোচ্ছিল। এইটাই কি সেই জায়গা? আমি জানালার নিচে বসে ভেতরে শব্দ শোনার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে সম্পূর্ণ নীরবতা। অবশেষে সাহস করে ধীরে ধীরে মাথা তুলে জানালা দিয়ে ভেতরে তাকালাম, আর ভেতরের দৃশ্য দেখে আমার শরীর শীতল হয়ে গেল। ঘরের ভেতরে পুরনো একটা খাটের ওপর গীতা বসেছিল। সে ঘুমাচ্ছিল না, হাঁটুতে মাথা গুজে বসেছিল, হয়তো কাঁদছিল, নয়তো গভীর কিছু ভাবছিল। আর একটু দূরে আরেকটা খাটে একজন মহিলা শুয়েছিলেন, মুখ অন্যদিকে ফেরানো, মনে হলো তিনি ঘুমোচ্ছেন। ঘরের অবস্থা শোচনীয়। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, আসবাব বলতে শুধু দুটো ভাঙা খাট আর একটা ছোট টেবিল। এই দৃশ্য আমার বুক ছিঁড়ে দিল। যদি এরা বাবার স্ত্রী আর মেয়ে হয়ে থাকে, তাহলে তাদের এমন অবস্থায় রাখা হয়েছে কেন? আমি খুব আস্তে জানালার কাঁচে টোকা দিলাম। গীতা চমকে উঠে সোজা হয়ে বসল। সে এদিক ওদিক তাকালো। আমি আবার টোকা দিলাম। ভয়ে ভয়ে সে জানালার কাছে এলো, তার চোখে আতঙ্ক ছিল। কিন্তু যখন সে আমাকে চিনল, তখন তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সে দ্রুত জানালার খিল খুলে দিল। খিলটা হয়তো ভাঙাই ছিল, আর জানালাটা খুলে গেল। তুমি? সে খুব নিচু গলায় বলল। তুমি এখানে কি করছো? আমি ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ থাকতে ইশারা করলাম আর ফিসফিস করে বললাম, আমাকে তোমার সঙ্গে কথা বলতে হবে গীতা, আমি সত্যটা জানতে চাই। আমি কি ভেতরে আসতে পারি? সে ঘুমন্ত মহিলার দিকে তাকালো, তারপর দ্বিধাভরে নাড়া নাড়ল। আমি জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ঘরের ভেতর স্যাঁতস্যাঁতে গন্ধ। গীতা আমার সামনে দাঁড়িয়েছিল।
তার বড় বড় চোখে একই প্রশ্ন, আমি কেন এসেছি? তুমি কেন এসেছ? সে জিজ্ঞেস করল। বড় মালিক কি তোমাকে পাঠিয়েছে? আমি হাঁটু গেড়ে বসলাম যাতে তার সমান উচ্চতায় থাকতে পারি, আর বললাম, না গীতা, কেউ আমাকে পাঠায়নি, আমি নিজেই এসেছি। তুমি সকালে যা বলেছিলে ওটা কি সত্যি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? গীতা আমার চোখের দিকে তাকালো। হয়তো সে আমাকে বিশ্বাস করল, কিংবা সে নিজেও এমন কাউকে খুঁজছিল যে তার কথা শুনবে। সে চুপচাপ নিজের বিছানার দিকে গেল এবং বালিশের নিচ থেকে একটা পুরনো বই বের করল। বইটার পাতা হলুদ হয়ে গিয়েছিল। সে বই খুলে তার ভেতর থেকে একটা ছবি বের করে আমার হাতে দিল। ছবিটা দেখে আমার মাথা ঘুরে গেল। ছবিটা সাদা কালো হলেও মুখগুলো স্পষ্ট। সেখানে আমার বাবা অরবিন্দ কমল এক তরুণীর পাশে বসে আছেন, আর তার কোলে একটা ছোট্ট মেয়ে। বাবার মুখে সেই হাসি যেটাকে আমি এতদিন শুধু নিজের জন্যই ভেবেছিলাম। আমি বিছানায় শুয়ে থাকা মহিলার দিকে তাকালাম, তারপর আবার ছবির দিকে। তিনিই ছিলেন মাধবী। ছবিতে তিনি সুন্দর ও সুখী ছিলেন, আর এখন দুঃখে ভাঙা এক মানুষ। গীতা খুব নিচু গলায় বলল, এটা আমার মা, আর উনি তোমার বাবা। সে একটু থেমে বলল, ওরা বিয়ে করেছিলেন, কিন্তু চুপচাপ। মা বলে তোমার মা খুব অসুস্থ ছিলেন, আর উনি তাকে কষ্ট দিতে চাননি, তাই আমাদের এই দুনিয়া থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তার কথাগুলো আমার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল। আমি বললাম, কিন্তু আমার মায়ের মৃত্যুর পর তো উনি তোমাদের বাড়ি আনতে পারতেন। গীতার চোখ ভিজে গেল। মা বলে, তখন উনি নিজের সম্মান নিয়ে ভয় পেতে শুরু করেছিলেন। উনি শহরের বড় মানুষ হয়ে গিয়েছিলেন। আমরা ওনার অতীতের এমন একটা ভুল হয়ে গিয়েছিলাম যেটা উনি মুছতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সে কাঁপা গলায় বলল, তাই আমাদের এই অনাথালয়ের পেছনে বন্দি করে রাখা হয়েছে। উনি প্রতি মাসে আসেন, রাতের অন্ধকারে টাকা দিয়ে যান, আর মাকে বলেন, আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই আর একটু কখনো আসে না। গীতা বলল, 7 বছর হয়ে গেছে। আমি কাঁপা হাতে ছবিটা ওর হাতে ফিরিয়ে দিলাম। আমার ভেতরের সব কিছু ভেঙে পড়ছিল। আমার বাবা, এক কাপুরুষ স্বার্থপর মানুষ, নিজের মিথ্যে সম্মানের জন্য 2টো জীবন ধ্বংস করে দিয়েছেন। আমি গীতার হাত ধরলাম আর নিজের শার্টের হাতা তুলে বললাম, তোমার হাতটা দেখাও। গীতাও হাতা তুলল। চাঁদের আলোয় আমাদের দুজনের বাহুতেই একই অর্ধচন্দ্রাকৃতি দাগ ঝলমল করছিল। প্রকৃতির এমন সাক্ষ্য কোনো আদালত অস্বীকার করতে পারে না। আমরা ভাই বোন। আমি ভারী গলায় বললাম, তোমার রক্তেও সেই রক্ত যা আমার শরীরে বইছে। গীতা বিস্ময়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাই? কিন্তু তুমি তো প্রাসাদে থাকো, আর আমি এখানে। তুমি আমাকে বোন কিভাবে বলছো? আমি তাকে জড়িয়ে ধরলাম। তার ছোট শরীরটা আমার বুকে কাঁপছিল। প্রাসাদ আর কুঁড়ে ঘর সম্পর্কে বদল আনে না, আমি বললাম। আমাকে ক্ষমা করে দাও গীতা, এতদিন দেরি হয়ে গেল। আমি জানতামই না যে আমার একটা বোন আছে, যে আমার জন্য অপেক্ষা করছিল। আমার চোখের জল ওর কাঁধে পড়ছিল। ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা মহিলা নড়ে উঠলেন। তার চোখ খুলে গেল। আমাদের দেখে ভয়ে উঠে বসলেন। কে? দুর্বল কণ্ঠে বললেন। গীতা, এটা কে? আমি গীতার কাছ থেকে আলাদা হয়ে সম্মানের সঙ্গে মাথা নুইয়ে বললাম, ভয় পাবেন না আন্টি, আমি নবনীত, অরবিন্দ কমলের ছেলে। মাধবীর মুখের রং বদলে গেল। তিনি কাঁপতে লাগলেন। নবনীত, তুমি এখানে কিভাবে এলে? অরবিন্দ কি তোমাকে পাঠিয়েছে? সে কি আমাদের এখান থেকে বের করে দিতে চায়? তার কণ্ঠে এতটা ভয় ছিল যে আমার নিজেরই লজ্জা লাগল। আমি বললাম, না আন্টি, আমি নিজেই এসেছি। আজই গীতার কাছ থেকে সব জানতে পেরেছি। আমার বাবার করা অন্যায়ের জন্য আমি দুঃখিত। মাধবী মনোযোগ দিয়ে আমার দিকে তাকালেন। তার চোখে মাতৃত্বের ছায়া ফুটে উঠল। হয়তো তিনি আমার ভেতরে বাবার ছায়া দেখেছিলেন। তিনি বিষণ্ণ স্বরে বললেন, তুমি একেবারে তোমার বাবার মতো দেখতে, একই চোখ, একই কপাল। কিন্তু ঈশ্বর করুন তোমার হৃদয় যেন তার মতো না হয়। এই কথাটা আমার কাছে চড়ের মতো লাগল। আমি তার হাত ধরে বললাম, আন্টি, আমার হৃদয় তার মতো নয়। আমি আপনাকে আর গীতাকে আপনাদের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আপনারা আর এখানে বন্দী থাকবেন না। আপনাদের সেই সম্মান নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, যেটা আপনাদের প্রাপ্য। মাধবী কেঁদে ফেললেন। না বাবা, এটা করো না। তোমার বাবা খুব ক্ষমতাশালী। নিজের সম্মানের জন্য সে সব কিছু করতে পারে। সে আমাদের মেরে ফেলবে। তুমি চলে যাও, ভুলে যাও যে তুমি আমাদের দেখেছ। তার অসহায়ত্বে আমার রক্ত গরম হয়ে উঠল। আমি বললাম,
আমি ভুলতে পারবো না আন্টি। এই দাগ, আমি নিজের বাহু দেখালাম, এই দাগ আমাকে ভুলতে দেবে না। আমি গীতার জন্যে, আপনার জন্যে আর সত্যের জন্যে লড়ব। কিন্তু আমাকে একটু সময় দিন। আমি চাই না কোনো হাঙ্গামা হোক যাতে আপনাদের ক্ষতি হয়। আমি আইনি পথেই সব করব। আমি গীতার দিকে তাকালাম। সে আশায় ভরা চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি তার সামনে বসে তার ছোট ছোট হাত নিজের হাতে নিয়ে বললাম, গীতা, আজ তোমার ভাই তোমাকে কথা দিচ্ছে, খুব শীঘ্রই সেই দিন আসবে যেদিন তুমি এই অনাথালয়ের দরজা দিয়ে নয়, আমাদের বাড়ির প্রধান দরজা দিয়ে ঢুকবে। কেউ তোমাকে আর লুকিয়ে রাখতে পারবে না। গীতা আমার হাত চুমু খেল। আমি বিশ্বাস করি ভাই। সে হাসল। মা বলতো ঈশ্বরের এখানে দেরি হয়, অন্ধকার নয়। হয়তো তুমিই সেই ফেরেশতা যার জন্যে আমরা অপেক্ষা করছিলাম। ওখানে বেশি সময় থাকা নিরাপদ ছিল না। যদি শিরোজা কুমারী বা পাহারাদার দেখে ফেলত, সব গণ্ডগোল হয়ে যেত। এখনই কোনো সংঘর্ষের সময় ছিল না। আমি উঠতে উঠতে বললাম, আমি এখন যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরব। ততদিন সাহস হারাবেন না, আর কাউকে বলবেন না যে আমি এখানে এসেছিলাম। আমি পকেট থেকে কিছু টাকা বের করে মাধবীর বালিশের নিচে রেখে দিলাম। এটা রাখুন, কোনো দরকারি কাজে লাগবে। শেষবারের মতো আমি আমার বোনকে জড়িয়ে ধরলাম আর সেই জানালা দিয়েই বাইরে নেমে এলাম। বাইরে অন্ধকার আগের মতোই ছিল, কিন্তু আমার ভেতরের অন্ধকার কেটে গেছিল। এখন আমার সামনে একটা উদ্দেশ্য ছিল। ফেরার পথে আমার মাথা দ্রুত কাজ করছিল। আমাকে বাবার মুখোমুখি হতে হবে, ঝগড়া করে নয়, বুদ্ধি দিয়ে। যদি তিনি সত্য মেনে না নেন, তবে আমাকে এমন কিছু করতে হবে যা একজন বাধ্য ছেলের পক্ষে অকল্পনীয়। নিজের বাবার বিরুদ্ধেই দাঁড়ানো। বাড়ি পৌঁছে আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। ভোর হতে আর বেশি দেরি নেই। এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সকাল হতে চলেছে। আমি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলাম। চোখে আর আগের সেই উদাসীনতা নেই, আছে দায়িত্ব, একজন ভাইয়ের দায়িত্ব। এখন আমাকে শুধু নবনীত হতে হবে, অরবিন্দের ছেলে নয়, যে সত্যের পাশে দাঁড়াতে পারে, প্রয়োজনে বাবার বিরুদ্ধেও। আমি চেয়ারে বসে সেই মুহূর্ত তার অপেক্ষা করতে লাগলাম যখন বাবা ঘুম থেকে উঠবেন, আর আমি তাকে সেই প্রশ্নটা করব যার উত্তর তিনি ২৫ বছর ধরে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু আমি জানতাম না পরের সকালটা আমার কল্পনার চেয়েও অনেক বেশি কঠিন আর আবেগপূর্ণ হবে, কারণ অরবিন্দ কমল এমন মানুষ নন যিনি সহজে নিজের পরাজয় মেনে নেন। সকালের সূর্য পুরো আলো নিয়ে উঠেছিল। খাবার ঘরের বড় বড় জানালা দিয়ে রোদ ঢুকছিল, কিন্তু আমার ভেতরের অন্ধকার তখনও পুরো কাটেনি। আমি খাবার টেবিলের এক প্রান্তে বসে বাবার অপেক্ষা করছিলাম। নাশতা সাজানো ছিল, কিন্তু আমার গলা দিয়ে এক ফোঁটাও নামছিল না। আমার চোখ সিঁড়ির দিকেই আটকে ছিল, যেখান দিয়ে সেই মানুষটা নামবেন যাকে আমি সারা জীবন ঈশ্বর ভেবেছি, আর যিনি গতরাতে আমার সামনে একজন অপরাধী হয়ে ধরা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই পায়ের শব্দ শোনা গেল। বাবা নিজের চিরচেনা গাম্ভীর্য আর আভিজাত্য নিয়ে সিঁড়ি দিয়ে নামলেন। সাদা ধোপদুরস্ত কুর্তা পাজামা, মুখে সেই পরিচিত কঠোর ভাব। তিনি চেয়ারে বসে খবরের কাগজ তুললেন। এক ঝলক আমার দিকে তাকিয়ে বললেন, নবনীত, তুমি ঠিক আছো তো? রাতে ঘুমাওনি নাকি? চোখ লাল দেখাচ্ছে। গলায় সেই পুরনো স্নেহ, কিন্তু আজ সেটা আমার কাছে প্রতারণার মতো লাগছিল। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আমি ঘুমাইনি বাবা, সারা রাত জেগেছিলাম। তিনি খবরের কাগজ নামিয়ে রাখলেন। কি নিয়ে ভাবছিলে? আমি সরাসরি তার চোখে চোখ রেখে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললাম, আমি ওই দাগটার কথা ভাবছিলাম বাবা, যেটা প্রকৃতি আমাদের বাহুতে এঁকেছে। এই কথা শুনেই তার মুখে একটা ছায়া পড়ল। তিনি অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন। এই সব অদ্ভুত কথা বাদ দাও, নাশতা করো। তিনি বিষয় এড়াতে চাইলেন। আমি নিজের শার্টের হাতা তুলে বাহু টেবিলের ওপর রাখলাম। এটা অদ্ভুত কিছু নয় বাবা, এটা প্রমাণ। তারপর আমি বললাম, আমি গতরাতে আবার অনাথালয় গিয়েছিলাম। এই কথাটা যেন বিস্ফোরণের মতো হলো। বাবার হাত থেকে খবরের কাগজ পড়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি তুমি ওখানে গিয়েছিলে রাতে? তার গলা কাঁপছিল। হ্যাঁ বাবা, আমি সেই বন্ধ ভর দেখেছি, আমি মাধবী আন্টিকে দেখেছি, আর আমি গীতাকে দেখেছি। আমি এক একটা শব্দ স্পষ্ট করে বলছিলাম। আমি সেই ছবিটাও দেখেছি যেটা আপনি পোড়াতে চেয়েছিলেন, কিন্তু এক মা নিজের মেয়ের জন্য বাঁচিয়ে রেখেছিল। ঘরে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো, শুধু বাবার ভারী শ্বাস শোনা যাচ্ছিল। তিনি আমাকে এমনভাবে দেখছিলেন যেন আমি অপরিচিত। তুমি কিছু জানো না নবনীত, সব মিথ্যে। তিনি দুর্বলভাবে অস্বীকার করলেন। না বাবা,
আমি শক্ত গলায় বললাম, এখন আর মিথ্যের সময় নেই। গীতার বাহুতেও সেই দাগ আছে যেটা আপনার আর আমার আছে। সে আমার বোন, আপনার মেয়ে, যাকে আপনি 7 বছর ধরে লুকিয়ে রেখেছেন। বাবা হঠাৎ রেগে গেলেন, টেবিলে ঘুষি মারলেন। চুপ করো, তুমি এখনো বাচ্চা, সমাজ কি বলে তুমি জানো না। আমি দাঁড়িয়ে পড়লাম। যে সমাজ একজন বাবাকে নিজের মেয়েকে বুকে টানতে দেয় না, সে সমাজের দরকার নেই বাবা। আপনি দ্বিতীয় বিয়ে করেছিলেন, সেটা আপনার অধিকার, কিন্তু নিজের সন্তানকে অনাথালয়ে বন্দী রাখা, এটা কোন নৈতিকতা? আমার কথাগুলো তাকে ভেঙে দিচ্ছিল। তিনি চেয়ারে বসে পড়লেন, মাথা ধরে। আমি ভয় পেয়েছিলাম নবনীত, ইজ্জত, ব্যবসা সব হারানোর ভয়। আমি বললাম, আপনি ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের বিবেকটাই মেরে ফেলেছেন। তারপর আমি শেষ কথা বললাম, আজই সিদ্ধান্ত হবে, এক্ষুনি। কি সিদ্ধান্ত? তিনি ফিসফিস করে বললেন, আপনি এক্ষুনি আমার সঙ্গে যাবেন, দিনের আলোতে। মাধবী আন্টি আর গীতাকে এই বাড়িতে সম্মানের সঙ্গে আনবেন। তিনি আতঙ্কিত হয়ে বললেন, অসম্ভব, লোকজন কি বলবে? আমি শান্ত গলায় বললাম, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথায় তিনি ভেঙে পড়লেন। অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে বললেন, তুমি জিতলে নবনীত। আমরা দুজনে অনাথালয়ে গেলাম। বাবার মুখে আর লুকোনোর ছায়া ছিল না। শিরোজা কুমারী কাঁপছিল। মাধবী আর গীতাকে ডেকে আনা হলো। বাবা গীতার সামনে হাঁটু গেড়ে বসলেন। আমার মেয়ে, আমাকে ক্ষমা করে দাও। গীতা তার গলা জড়িয়ে ধরল। আপনি এসে গেছেন বাবা, এটাই তো সবচেয়ে বড় কথা। আমরা সবাই একসঙ্গে বাড়ি ফিরলাম। বাড়িতে বাবা সবার সামনে ঘোষণা করলেন, এই হলো আমার স্ত্রী মাধবী, আর এই হলো আমার মেয়ে গীতা। আজ থেকে এরা এই বাড়ির সম্মান। সেদিন সন্ধ্যায় বাবা সত্যটা সবার সামনে স্বীকার করলেন। কেউ নিন্দা করল, কেউ প্রশংসা, কিন্তু বাবার মুখে প্রথমবার সত্যিকারের শান্তি ছিল। রাতে আমরা একসঙ্গে খেতে বসেছিলাম। গীতা বাবাকে নিজের হাতে খাওয়াচ্ছিল। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে নিজের হাতা তুলে বলল, ভাই দেখো, আমার চাঁদটা জ্বলছে। আমি হাসলাম, এই চাঁদ আর কোনো দিন ঢাকবে না। সেই রাতে আমি গভীর ঘুমে ঘুমালাম। আমি শুধু আমার বোনকেই নয়, আমার বাবাকেও নতুন করে পেয়েছিলাম। রাজ ফাঁস হয়েছিল, কিন্তু সেই রাজ আমাদের ভাঙেনি, আরও শক্ত করেছে। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় জন্মদিনের উপহার। সমাপ্ত।